হ্যালো, হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? আশরাফ উদ্দিন। হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? আশরাফ উদ্দিন। হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আচ্ছা, সো আশরাফ উদ্দিন, তোমার কি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে? আমাকে একটু জানাও।
হ্যালো, সবাই কি চলে আসছে? দেখি একটু, সবাই একটু চলে আসি লাইভে, সবাই একটু লাইভে চলে আসি। আচ্ছা ভাইয়া, হিউম্যানিটিস নিয়ে ভিডিও মেক করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হিউম্যানিটিস নিয়ে আমি মুগ্ধ ভাইকে জানিয়ে দিব যে যাতে তোমাদের জন্য তাড়াতাড়ি ক্লাস আনে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, পরীক্ষার জন্য সময় ব্যবস্থাপনার কি কৌশল অবলম্বন করা উচিত? আমার হাতের লেখা খারাপ হয়ে যায় তাড়াতাড়ি প্রশ্ন লিখতে গেলে। আচ্ছা ঠিক আছে। সো পরীক্ষার জন্য সময় কিভাবে ম্যানেজ করবা, এটা আমি একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই। তবে আমি তোমাদেরকে খুব ছোট একটা সাজেশন দিই, ঠিক আছে? সেটা কিভাবে, সেটা হচ্ছে, দেখো, আমাদের পরীক্ষায় যেগুলো সায়েন্সের সাবজেক্ট আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, সো এই সকল সাবজেক্টে কিন্তু আমাদের 5টা সিকিউ লিখতে হয়, তাই না? তো 5টা সিকিউ কিন্তু আমরা খুব অনায়াসে 2 ঘন্টা 30 মিনিটে লিখতে পারি। বাট আমরা প্রবলেম ফেস করি তখনই যখন আমাদেরকে বিজিএস বা হচ্ছে বাংলা বা হচ্ছে তোমার ধর্ম ইত্যাদি রিলেটেড যখন সাবজেক্টগুলোতে আমরা সিকিউ লিখতে যাই, কারণ সেখানে আমাদের সৃজনশীল লিখতে হয় 7টা করে, তাই না? তো এই 7টা সৃজনশীল লেখা আমাদের খুব একটু কষ্ট হয়ে যায় 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে। তো তোমরা একটা টার্গেট সেট করতে পারো। কি টার্গেট সেট করবো ভাইয়া? তোমরা প্রথম 1 ঘন্টায় 3টে সিকিউ লেখার টার্গেট করবা সব সময়। প্রথম 1 ঘন্টায় 3টা সিকিউ তোমাদের মাস্ট লেখা থাকা উচিত, ঠিক আছে? এবং 3টে সিকিউ লেখা সুন্দর হতে হবে, এটা একটা জিনিস মাথায় রাখবা। প্রথম 3টা সিকিউ তুমি সুন্দর করে লিখবা, সেই সাথে 1 ঘন্টা সময় নিবা। তাহলে 1 ঘন্টা তোমার 3টা সিকিউ হয়ে গেল। এবার বাকি থাকে আর কতক্ষণ ভাইয়া? বাকি থাকে আর 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে তোমার সিকিউ লিখতে হবে কয়টা ভাইয়া? 4টা লিখতে হবে, তাই না? তো এই যে 1.5 ঘন্টার মধ্যে 4টা সিকিউ লিখবা, পরবর্তী 1 ঘন্টার মধ্যে চেষ্টা করবা 3টা শেষ করে ফেলার। আবার 3টা শেষ করে ফেলার চেষ্টা করবা কোন রকমে, ঠিক আছে? পরবর্তী যে 1 ঘন্টা পাবা, সেই 1 ঘন্টা চেষ্টা করবা 3টে সিকিউ লিখে ফেলার। প্রথম 1 ঘন্টায় 3টা ভালো করে লিখবা, সুন্দর করে লিখবা। বাট পরের 3টা তুমি চাইলে লিখে একটু আহ অন্যরকম করতে পারো। অন্যরকম বলতে হচ্ছে, শুরুতে যা করেছিলে লিখা ঠিক সেভাবে যে মেনটেন করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? বাট তোমার হাতে কিন্তু এখনো 30 মিনিট আছে। তো 30 মিনিট তোমার আরো একটা সিকিউ লেখা উচিত বা লিখতে হবে। এবার সেই সিকিউটা অবশ্যই সুন্দর করে লিখো। কারণ টিচাররা সবসময় কি করে জানো? টিচাররা সবসময় প্রথমের দিকে সিকিউ এবং শেষের দিকে সিকিউ, এই দুটো সিকিউ খুব ভালো করে দেখে। এবং তারা এই দুটো সিকিউর মধ্যে দেখে যে স্টুডেন্ট কিভাবে এফোর্ট দিয়েছে সে ফার্স্ট সিকিউতে এবং লাস্ট সিকিউতে। সো তোমাদের নাম্বার তোলার একটা টেকনিক আমি বলে দিলাম, সেটা হচ্ছে যে ফার্স্ট 2টে সিকিউ বা 3টে সিকিউ এবং লাস্টের একটা সিকিউ অবশ্যই ভালো করে লিখবা এবং লেখা সুন্দর লাগবা ফার্স্ট এবং শেষের দিকে। আর একটা কথা বলি, আমরা প্রশ্ন যখন পাই, ঠিক আছে, তো প্রশ্ন পাওয়ার পর আমরা সিলেক্ট করি না কোনটা কোনটা লিখবো। সবসময় চেষ্টা করবে যে দুটো তুমি সবচেয়ে ভালো পারো, যে দুটো সিকিউ তুমি সবচেয়ে ভালো পারো, সেই দুটো সিকিউ শুরুতে আনসার করার। এবং যে দুইটা, আরো যে দুটো সবচেয়ে ভালো পারো সেই দুটো রেখে দিবা একদম শেষের গুলো আনসার করার জন্য, ঠিক আছে? তাহলে দেখবা লিখার গতিটা তখন খুব ভালো থাকবে। আচ্ছা, আর কার কি কি জিজ্ঞাসা আছে আমাকে একটু বলো, আমি বলছি। আচ্ছা আশরাফুদ্দিন, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? না,
স্কুলে যেভাবে খাতা দেখে আসলে ঠিক বোর্ডে কিন্তু সেভাবে খাতা দেখে না, ঠিক আছে? বোর্ডে কিন্তু একটু ছাড় দিয়ে খাতা দেখে। তবে এটাও ঠিক, বোর্ডে ছাড় দিয়ে খাতা দেখলেও তোমার কিন্তু তুমি যে কি বলবো, ছেড়ে দিবা ব্যাপারটা এমনও না, ঠিক আছে? তুমি যে হাল ছেড়ে দিবা ব্যাপারটা এমনও না। স্কুলে অন্তত একটু এটা জানি যে স্কুলের পরীক্ষায় বা টিচাররা হচ্ছে একটু কড়া করে খাতা কাটে, ঠিক আছে? কিন্তু হচ্ছে বোর্ডে কিন্তু তেমনটা না, বোর্ডে একটু ছাড় দিয়ে খাতা কাটে। তবে ছাড় দিলেও সেই ছাড়টাকে তোমার সুযোগ হিসেবে নেওয়া উচিত, ঠিক আছে? তো তুমি যত ভালো করে লিখবা তোমাকে বোর্ডে তত বেশি নাম্বার দিবে, এটা একটু মাথায় রেখো। স্কুলে হয় কি, স্কুলে হচ্ছে ধরো তুমি ভালো করে লিখেছো, তা সত্ত্বেও তোমাকে নাম্বার দিতে চাই না, এটা স্কুলের একটা প্রবলেম বলতে পারো। বাট বোর্ডে কিন্তু তোমাকে লিখলে তোমাকে নাম্বার দিবে। আচ্ছা, রাশেদ বলছে হাই। হাই রাশেদ, টেস্ট পরীক্ষা কেমন হয়েছে রাশেদ? আচ্ছা, প্রীতি লিখেছে স্যার বই ভালো করে পড়বো নাকি টেস্ট পেপার সলভের উপর বেশি ইফোর্ট দিব? আচ্ছা প্রীতি, আমি এখানে একটা কথা বলে রাখি, ঠিক আছে? তোমার যদি আগে বই ভালো করে পড়া থাকে সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। ওকে, তাহলে তুমি এখন খালি টেস্ট পেপারের উপর ইফোর্ট দিবা। টেস্ট পেপারের উপর ইফোর্ট দিবা বলতে হচ্ছে তুমি দিন রাত খালি এখন টেস্ট পেপার সলভ করবা, আর কিচ্ছু করবা না। তুমি এখন খালি দিন রাত টেস্ট পেপারের সিকিউ সলভ করবা, সেই সাথে এমসিকিউ সলভ করবা। মাথায় রাখে যান, ঠিক আছে? আমরা সবসময় সিকিউ সলভ করতে গিয়ে কিন্তু এমসিকিউ কে অনেকটা অবহেলা করে, ঠিক আছে? কিন্তু আসলে এমসিকিউ কিন্তু খুব বড় একটা মেজর ফ্যাক্ট এখানে, এটা একটু মাথায় রাখিও। কারণ দেখো, বোর্ড পরীক্ষায় সিকিউ কিন্তু সবাই কম বেশি পারবে, তাই না? সিকিউ সবাই কম বেশি লিখবে এবং পারবে। বাট বোর্ড পরীক্ষায় সিকিউতে কত নাম্বার হয়? যদি আমি সায়েন্সের সাবজেক্টগুলো ধরি তাহলে 50 মার্কের হয়। এখন এই 50 মার্কের মধ্যে ঘুরে ফিরে সবাই কিন্তু 40-এর উপর পাবে। যদি ভালো করে সবাই লিখে তাহলে কিন্তু ঘুরে ফিরে সবাই 40-এর উপর পাবে। তবে নাম্বারের যে ভ্যারিটা, সেই ভ্যারিটা কোথায় করবে জানো? এমসিকিউতে। তুমি যত বেশি ভালো এমসিকিউ প্র্যাকটিস করবা তোমার বোর্ডে এমসিকিউ তুমি তত ভালো আনসার করতে পারবা। এবং তুমি যত 30-এ যদি তুমি 29 পেয়ে যাও এমসিকিউতে, বা 28 পাও বা 27 পাও, সেক্ষেত্রে তোমার হিউজ একটা নাম্বার সে ক্যারি করে নিয়ে আসবে। ওকে, এটা একটু মাথায় রেখো। সো খালি যে আমি সিকিউ সলভ করবো এমন না বিষয়টা, আমাকে কিন্তু এমসিকিউ গুলোর উপর জোর দিতে হবে, ঠিক আছে? আর যেটা বললা যে বই ভালো করে পড়বো কিনা, বইয়ের উপর আসলে কোনো বিকল্প নেই। তোমার যদি বই আগে থেকে পড়া থাকে ভালো করে, দ্যাটস এ হিউজ অ্যাচিভমেন্ট তোমার। তবে যদি বই ভালো করে পড়া না থাকে তাহলে আমি সাজেস্ট করব আগে যে চ্যাপ্টার সলভ করতে চাচ্ছ সেই চ্যাপ্টারের আগে বইটা একবার রিডিং পড়ো। সেই চ্যাপ্টারটা বইতে রিডিং পড়ার পর তারপর তুমি টেস্ট পেপারে আসো। বুঝতে পেরেছি? আচ্ছা প্রীতি, তুমি কি তোমার আনসার পেয়েছো? আচ্ছা, আর কার কি কি প্রশ্ন আছে আমাকে একটু বলো, আমি দেখি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের টেস্ট পরীক্ষা কেমন হয়েছে আমাকে একটু জানাও। টেস্ট পরীক্ষা কেমন হয়েছে একটু জানাও।
টেস্ট পরীক্ষার উপর কিন্তু তোমরা একটা জিনিস বুঝতে পারবা যে তোমার আসলে পরীক্ষার প্রিপারেশনটা কেমন, ঠিক আছে। যদিও আমাদের এসএসসি পরীক্ষা কিন্তু এবার সময় একটু পিছিয়েছে, তাই না? সো এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাট সচরাচর কি হয়, টেস্ট পরীক্ষার 1 মাস পরই কিন্তু এসএসসি পরীক্ষা হয়ে যায়। সো টেস্ট পরীক্ষাটা হয় কি আমাদের একটা প্রিপারেশন একটা মাপকাঠি বলতে পারো, যে আমার প্রিপারেশন এখন কেমন সেটা বোঝার একটা উপায় হচ্ছে টেস্ট পরীক্ষা। তবে তোমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে কি তোমাদের আরো 3 মাস পর, প্রায় বলতে গেলে 4 মাস মধ্যেই এসএসসি পরীক্ষা হবে। সো তোমাদের তাও কিন্তু একটা হিউজ গ্যাপ আছে। সো হিউজ গ্যাপ থাকলেও তোমরা টেস্ট পরীক্ষা যাদের প্রিপারেশন ভালো না তারা কিন্তু চাইলে এখনো ভালো করে যদি পড়ায় লেগে থাকতে পারো তাহলে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। আর এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট যদি করতে পারো, ভালো যদি একটা মার্কস তুলতে পারো, তাহলে কিন্তু একটা ভালো কলেজ আসবে, ঠিক আছে। আচ্ছা, জিম বলেছো স্যার আমি টেস্ট এক্সামে ফার্স্ট লিখতে পারি না, কি করব? আচ্ছা, টেস্ট এক্সামে ফার্স্ট লিখতে পারি না কি করব, এখন এটার সলিউশন হচ্ছে যে তোমাকে লেখা দ্রুত করতেই হবে। এবং সেই দ্রুতটা তুমি যদি পরীক্ষা হলে করতে না পারো তাহলে বাসায় প্র্যাকটিস করো। এখন বলতে পারো ভাইয়া বাসায় কিভাবে প্র্যাকটিস করব? বাসায় প্র্যাকটিস করবো বলতে হচ্ছে তুমি বাসায় টাইমার নাও, টাইমার সেট করো, 1 ঘন্টার মধ্যে 3টা সিকিউ লেখার প্র্যাকটিস তোমাকে করতেই হবে। অ্যাট এনি হাউ তোমাকে 1 ঘন্টার মধ্যে 3টা সিকিউ লেখার প্র্যাকটিস করতেই হবে। ওকে। এবং সিকিউ লেখার সময় একটা জিনিস মাথায় রাখবা, সিকিউ অনেকে আমরা কি করে জানো, প্রথমে একটা খুব বড় লিখে ফেলি, 2 নাম্বারটা একটু ছোট লিখে ফেলি, 3 নাম্বারটা আরো ছোট লিখে ফেলি। সো একটা ব্যালেন্স থাকে না। এই ব্যালেন্সটা না থাকার কারণে আমরা সিকিউর টাইম মতো শেষ করতে পারি না। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, আমি যেটা নিয়মটা ফলো করতাম তোমাদেরকে সেটা বলছি, সেটা হচ্ছে কি জানো, আমি করতাম কি জানো, সব সিকিউ আমার একই টাইপের হবে। একই টাইপের বলতে কি ভাইয়া, সবকিছু সাইজ সেম। তার মানে কি, আমি গ লিখবো 2 পেজ, আমি ঘ লিখবো 2 পেজ। আমার এটা একটা স্ট্র্যাটেজি ছিল বলতে পারো। আমি আমার বাংলা এবং সমাজ এবং ধর্ম সিকিউতে আমি কখনো আমার গকে আমি 2 পেজের বেশি করিনি। হ্যাঁ, 2 পেজের ছোট করতে পেরেছি, 2 পেজের কম লিখেছি কোনো কোনোটাতে, বাট 2 পেজের অধিক যাই নাই। আবার ঘ নাম্বারেও সেম, ঘ নাম্বারও আমি সবসময় 2 পেজ লিখতাম, এর বেশি কখনোই যেতাম না। যদি যেতাম তাহলে হচ্ছে হয়তো শেষেরটাতে যেতাম, বুঝতে পেরেছো? কারণ শেষেরটাতে আমার হাতে সময় থাকতো, তো সেই সময়টাকে বাঁচিয়ে রাখতাম বলে আমি বেশি লিখতে পারতাম। সেটা ভ্যারি করবে। সো তুমি আগে চেষ্টা করবা কি 1 ঘন্টার মধ্যে 3টা সিকিউ লিখার, যেটা বাসায় প্র্যাকটিস করবা। টাইমার দিয়ে বাসায় 3টা সিকিউ লিখার প্র্যাকটিস করবা 1 ঘন্টার মধ্যে। তাহলে দেখবা যে 2 ঘন্টার মধ্যে তুমি 6টা বা 5টা শেষ করে ফেলেছো। ওকে, এটা একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। আর একটা কথা বলি, অনেকে মনে করে কি জানো, যে বোর্ড পরীক্ষায় লেখা সুন্দর হওয়া বাধ্যতামূলক, লেখা যত সুন্দর তত নাকি নাম্বার বেশি দেয়। এটা আমি আমার দিক থেকে যদি বলি, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, তাহলে এটা একটা বোগাস কথা। বোগাস কথা বলতে হচ্ছে এমনও না যে কোনো কি ইফেক্ট পড়ে না ভাইয়া, হ্যাঁ পড়ে। টিচারের একটা ইমপ্রেশন ভালো জাগে, নাথিং এলস। এমন না যে টিচার তোমাকে 10-এ 9 দিয়ে দিবে বা 10-এ 10 দিয়ে দিবে তোমার লেখা সুন্দর বলে। তুমি অন্যান্য কিছু লিখতে পারোনি, তোমার কি চেয়েছে তুমি সেটা জানো না, বাট তুমি লেখা সুন্দর, এমন হলে যে তোমাকে নাম্বার বেশি দিবে এমনটাও কিন্তু না, ঠিক আছে। সো লেখা এমনও হতে হবে না আবার যাতে বোঝা না যায়, লেখা হতে হবে যাতে বোঝা যায়। এটাই হচ্ছে সুন্দর লেখা। সুন্দর লেখার মানে এটা এমন না যেটা সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার লেখাটা যাতে টিচার পড়ে বুঝতে পারে, তাহলেই হবে। ওকে। সো আশা করি জিম তুমি তোমার উত্তর পেয়েছো। স্যার এখন কি বইয়ের সব চ্যাপ্টারের পড়বো নাকি যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট এরকম স্পেসিফিক চুজ করে ওইটাই বারবার পড়বো? আচ্ছা দেখো প্রীতি, তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দুইভাবে দিচ্ছি। দুইভাবে কেন দিচ্ছি, কারণ হচ্ছে যে এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কি চাও। তুমি যদি চাও যে ভাইয়া আমি সব সাবজেক্টে 95+ বা 90+ নাম্বার তুলতে চাই, সব সাবজেক্টে, সায়েন্সের সাবজেক্টেও এবং সেই সাথে বাংলা সমাজ ধর্ম এইসবেও আমি খুব ভালো একটা নাম্বার তুলতে চাই, এবং আমার টার্গেট হচ্ছে খুব ভালো একটা কলেজে আসা। তো খুব ভালো যদি একটা কলেজে চান্স পেতে হয় সেক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু হিউজ থাকা লাগবে, তাই না? তোমার নাম্বার সেক্ষেত্রে 1200+ থাকা লাগবে, 1200+।
বা 1180 প্লাস থাকা লাগবে। এই রেঞ্জের মধ্যে তোমার নাম্বারটা থাকা লাগবে, ঠিক আছে, ওভারঅল টোটাল নাম্বারটা। সো এই রেঞ্জের উপর তোমার যদি নাম্বার তুলতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমার সবকিছুই ভালো করে পড়তে হবে, সেক্ষেত্রে তুমি কোনো কিছু বাদ দিতে পারবে না। তোমাকে প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত সবকিছু ভালো করে জ্ঞান রাখতেই হবে। বাট এবার তুমি যদি বলো যে না ভাইয়া আমার টার্গেট এটা না, আমার টার্গেট হচ্ছে সব বিষয়ে এ প্লাস পাওয়া, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়াই আমার টার্গেট, আমার নাম্বার 1200 প্লাস আমার লাগবে না, আমার 1180 প্লাস নাম্বার লাগবে না, আমার 1150 বা 1100 মার্কস হলেই হলো, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো সেক্ষেত্রে তুমি এবার যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট সেই টপিকগুলো ভালো করে পড়ো। কারণ তোমার টার্গেট কিন্তু ফুল মার্কস এর না, 1200 প্লাস নাম্বার তোলা না, সেক্ষেত্রে তোমার টার্গেট যেহেতু গোল্ডেন এ প্লাস, খালি খালি এ প্লাসটা এনশিওর করা। সো খালি এ প্লাস এনশিওর করার জন্য যা যা তোমার দরকার তুমি তাড়াতাড়ি পড়বা। বুঝতে পেরেছো? আচ্ছা, আহ মুনতাসির বলেছো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মুনতাসির। মাহফুজ বলেছো হ্যাঁ আদাব ভাই। আচ্ছা, আশরাফ আবার বলেছো পড়ার সময় মনোযোগ ধরে রাখতে এবং মনস্তাত্ত্বিক চাপ কমানোর জন্য কোনো বিশেষ কৌশল আছে কি? আচ্ছা, এটার একটা ওয়ে বলি, ওয়ে বলতে এমন তো না যে এগুলো আমি আবিষ্কার করছি, ঠিক আছে, এটা হচ্ছে কি যেমন আমি যেটা করি আর কি, ঠিক আছে। সো আমি আমার পড়া মনোযোগ ধরে রাখার জন্য কি করি তোমাদেরকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে পড়ার মনোযোগ কিন্তু সবার সবসময় থাকে না, মানে একটা না থাকে না। যেমন ধরো আমি এখন ফিক্স করলাম যে আমি 7টা থেকে 8টা পর্যন্ত এই চ্যাপ্টারটা শেষ করব বা এই চ্যাপ্টারটা পড়বো। 7টা থেকে 8টা কিন্তু আমার মনোযোগ সেম থাকে না, আমার মনোযোগটা 7টা থেকে 4:30 পর্যন্ত বেশি থাকে, তাই না? 4:30 পর্যন্ত যে মনোযোগটা বেশি আছে সেই বেশি মনোযোগ নিয়ে আমি আমার অধিকাংশ পড়া পড়ে ফেললাম। বাকি 30 মিনিট ধরো আমি একটু হেলা হেলা করলাম, একটু কম পড়া হয় বা একটু ফোন টিপতে ইচ্ছা করে, তাই না? এটা আমাদের সবার মধ্যে আছে জিনিসটা, যে একটু ফোন দেখি, একটু রিলস দেখি, একটু ফেসবুকে ঢুকি, একটু দেখি কে কি মেসেজ দিল। সো এটার জন্য কি করতে পারো জানো, 1 ঘন্টা টার্গেট করে রাখতে পারো যে না আমি আগে 1 ঘন্টা পড়বো, এই 1 ঘন্টা পরে আমি ফোনটা হাতে নিব, ফোনটা লক করে সুন্দর করে তোমার থেকে দূরে রেখে আসো, বিছানায় রেখে আসো বা অন্য কোথাও রেখে আসো, বা আহ তোমার মাকে দিয়ে আসো বা বাবাকে দিয়ে আসো, যাতে তুমি ফোনটা 1 ঘন্টার আগে না নিতে পারো। এবার 1 ঘন্টায় তুমি পড়ে নিলা, পড়ার পর তুমি 15 মিনিট ব্রেক নাও, 15 মিনিট ব্রেক নিয়ে ফোনটা টিপো, এবার তুমি এবার রিলস দেখো, ভিডিও দেখো, যা ইচ্ছা তা দেখো। 1 ঘন্টা পরে 15 মিনিট ব্রেক নাও, 15 মিনিট ব্রেক নিয়ে যা ইচ্ছা তা করো। এরপর তুমি 15 মিনিট শেষ, দেখা শেষ, রিফ্রেশমেন্ট একটা হয়ে গেল, এবার একটু হাঁটবা। কেন হাঁটবা, এবার কিসের জন্য হাঁটবা সেটা বলছি। ফোনটা রেখে দাও এবার আবার, এবার তুমি যা পড়েছো 1 ঘন্টা ধরে সেই পড়াটা তুমি একবার রিভাইজ দিবা, রিভাইজ দিবা এবং হেঁটে হেঁটে রিভাইজ দিবা, ঠিক আছে, রিভাইজ দেবে হেঁটে হেঁটে রিভাইজ দিবা, মানে এটা আমার টেকনিক যে আমি হেঁটে হেঁটে পড়ি। তো তোমরা তোমাদের মতো করে পড়তে পারো, রিভাইজ দিবা, রিভাইজ দেওয়া শেষ, এরপর নতুন একটা টপিক নাও বা নতুন একটা চ্যাপ্টার শুরু করো, এইভাবে ফ্লোতে আগাও। এমন না যে আমি পড়ছি ফোন নিয়ে বসছি, ফোনও টিপছি পড়ছিও না, এইভাবে কিন্তু হয় না। তুমি আগে একটু পড়ে নাও, তারপর 15 মিনিট ফোন টিপো, ফোনটা আবার রেখে দাও, আবার পড়া শুরু করো, ঠিক আছে। আচ্ছা ভাই, কিছুক্ষণ পরে পড়ার পর আমার ভালো লাগে না পড়তে, তারপর আবার 10 মিনিট পর পড়লে আমার ভালো লাগে, এর সলিউশন কি ভাই? এটা সলিউশন একটু আগেই যে বললাম, সেটা হচ্ছে যে তোমার যখন পড়তে ইচ্ছে করতেছে তখন বেশি করে পড়ে নাও, এরপর যখন তোমার মুড চলে গেছে, ধরো মনে হচ্ছে না আমার এখন আর পড়া মাথায় ঢুকতেছে না, তখন আস্তে করে বইটা একটু সাইডে রাখো। সাইডে রেখে তুমি যদি মেডিটেশন করতে অভ্যস্ত থাকো তাহলে মেডিটেশন করবা, বা একটু টেবিলের মধ্যে একটু হেড ডাউন করে একটু শুয়ে থাকবা, বা তোমার যদি তখন ফোন টিপতে ইচ্ছা করে তাহলে তুমি একটু ফোন টিপে নাও, 10 মিনিট বা 15 মিনিট ফোনটা টিপে নাও, এরপর যদি একটু ভালো লাগে এরপর ফোন রেখে দাও, এরপর আবার 1 ঘন্টা মন দিয়ে পড়ো, এইভাবে সাইকেলটা চলতে থাকুক, ঠিক আছে। আচ্ছা, মিনহাজ বলেছো আপনি তো ম্যাথ ভালো করে করে দেন না, এমন ভাবে করান মনে হয় আমরা সব জানি, কোর্সে খালি হুদাই আইছি। আচ্ছা মিনহাজ, এটার উত্তরটা আমি তোমাকে দিচ্ছি। আমি একাডেমিক ক্লাস যেগুলো নিয়েছি, ঠিক আছে, যেমন আমি ফিজিক্সের চলতরিৎ ক্লাসটা একাডেমিক ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে, তো সেই ক্লাসটাতে কিন্তু আমি ডিটেলসে পড়িয়েছি, এবং আমি যে যে ক্লাস একাডেমিকে নিয়েছি সেই ক্লাসগুলাই আমি ডিটেলসে পড়িয়েছি। যে ক্লাসগুলো আমি টেস্ট পেপার সলভিং এ নিয়েছি সেগুলোতে কিন্তু ভাই আমি ডিটেলসে পড়াইনি, কারণ টেস্ট পেপার সলভিং ক্লাস মানে হচ্ছে টেস্ট পেপারে যা যা প্রশ্ন এসেছে সেগুলোকে সলভ করিয়ে দেওয়া। তো আমি খালি তোমাদেরকে সেগুলো সলভ করে দিয়েছিলাম, এবং আমি এখন আমার এখনো মনে আছে সেই প্রবলেম রিলেটেড যে সকল থিওরি বা সূত্র তোমাদের জানানো উচিত আমি তখন সেখানে জানিয়ে দিয়েছি, ঠিক আছে, এতটুকু বলেছিলাম। হ্যাঁ, এর বেশি আমি ডিটেলস সেখানে আলোচনা করি নাই, এটা আমিও জানি, কারণ
টেস্ট পেপার সলভিং ক্লাসে তো ভাই আমি বেসিক আলোচনা করতে পারি না, সেখানে আমার দায়িত্ব হচ্ছে টেস্ট পেপার সলভ করে দেওয়া, ঠিক আছে? সেখানে কিন্তু আমার দায়িত্ব বেসিক আলোচনা করা না। আমার বেসিক আলোচনার দায়িত্ব ছিল একাডেমিক ক্লাসে যেগুলো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই ক্লাসগুলো ভালো করে শুরু করেছিলাম এবং ভালো করে নিয়েছিলাম। এমন তো না যে ভাইয়া আমাকে সকল একাডেমিক ক্লাসে দায়িত্ব দেওয়া হয়েছে। তো যদি আমাকে সকল একাডেমিক ক্লাসে দায়িত্ব দেওয়া হতো এবং সেখানে যদি আমি তোমাদেরকে সকল ম্যাথ না বুঝিয়ে করাতাম, তাহলে তুমি আমাকে অভিযোগটা করতে পারতা আর কি, ঠিক আছে? আচ্ছা ভাই, হায়ার ম্যাথ এক্সাম খারাপ হয়েছে, পাশ করব শুধু, এখন কি করব? আচ্ছা, হায়ার ম্যাথ এক্সাম যদি তোমার খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আমার পরামর্শ হবে যে তুমি একটু আমাদের কিউএন যে সাজেশন বুকটা আছে সেটা একটু ফলো করো। সেখানে যে যে টপিকগুলো আগে তোমার পাস করার জন্য লাগবে সেগুলো তুমি একটু কভার করার চেষ্টা করো। এরপর তোমার টার্গেট করো, তুমি নেক্সট টার্গেট করো যে এরপর তোমার নাম্বারটাকে বাড়ানোর জন্য যে যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো আমাদের একাডেমিক ক্লাস থেকে করে নাও। এরপর নিজে নিজে সলভ করার চেষ্টা করো, টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। সো আশা করি প্র্যাকটিস যদি করতে থাকো তাহলে কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, এমন কি কৌশল আছে যা আমাকে বিষয়গুলো দীর্ঘমেয়াদে মনে রাখতে সাহায্য করবে, যাতে পরীক্ষার আগে সবকিছু রিভিউ করা সহজ হয়? আচ্ছা, এটার একটাই সলিউশন ভাইয়া, সেটা হচ্ছে তুমি যখন একাডেমিক ক্লাস করছো বা তুমি যখন একাডেমিক পড়া পড়ছো সেই সময় তোমার নোট করা বাধ্যতামূলক। তুমি যদি একাডেমিক ক্লাস করার সময় ভালো করে একটা নোট করো, একটা নোট খাতা মেনটেন করো, সেক্ষেত্রে তোমার এই কাজটা অনেক সহজ হয়ে যায় পরীক্ষার আগে। পরীক্ষার আগে যখন আমরা রিভিশন দিই তখন যাদের নোট থাকে না তাদের মাথা প্রায় পুরো হ্যাং হয়ে যায় বলতেই বলা যায়, কারণ তখন সবকিছু খুঁজে পাওয়া যায় না, কোথায় কি রেখেছে বা কোথায় কি পড়বো। তো তোমার যদি একটা ভালো নোট খাতা থাকে, একটা প্রপার নোট খাতা থাকে, সেই নোট খাতা থেকে কিন্তু তুমি চাইলে পড়তে পারো, ঠিক আছে? তো এটার দায়িত্ব বা কাজ কিন্তু সম্পূর্ণ তোমাকেই করতে হবে। যখন তুমি একাডেমিক ক্লাস করবা কোনো একটা চ্যাপ্টারের, তখন সেই চ্যাপ্টারের ক্লাসের সাথে সাথে পুরোটা নোট তোমার ওখানে করে ফেলা উচিত, সূত্র থেকে শুরু করে, থিওরি থেকে শুরু করে, ম্যাথ থেকে শুরু করে সবকিছু, যাতে তুমি পরীক্ষার আগে সেই খাতাটা একবার দেখলেই তোমার কোনো বই আর দেখা না লাগে। বুঝতে পারছো? আচ্ছা, মুমতাসিস বলেছো ভাই ম্যাথে ভালো করার জন্য কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, আমি যদি জেনারেল ম্যাথের কথা বলি সেক্ষেত্রে বীজগাণিতিক যত কিছু আছে সেগুলো সবকিছু ইম্পর্টেন্ট। সেই সাথে স্থানাঙ্ক জ্যামিতি খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি স্থানাঙ্ক জ্যামিতি পড়ে যাও তাহলে তুমি এক্সারসাইজ ফুল কমন পাবা। স্থানাঙ্ক জ্যামিতি যেমন পাবা, সেক্ষেত্রে বৃত্ত আছে। সো বৃত্ত একটা হিউজ একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, চ্যাপ্টার বলতে পারো। সো তুমি যদি বৃত্তও পড়ে যাও, বৃত্ত থেকেও একটা কনসেপ্ট সিকিউ একটা তুমি কমন পাবা। তারপর আমি যদি বলি ত্রিকোণমিতি, সো ত্রিকোণমিতির ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে ত্রিকোণমিতি থেকে একসেপ্ট প্রশ্ন হবেই। সো তুমি যদি ত্রিকোণমিতি ভালো করে পড়ো সেক্ষেত্রে একটা সিকিউ কমন পাচ্ছ। তারপর পরিমিতি, ওখান থেকে একটা সিকিউ কমন পাচ্ছ। সো এমন কিছু কিছু চ্যাপ্টার টপিক স্পেসিফিক ভাবে আছে যেগুলো থেকে সিকিউ আসবেই। তো যেগুলো থেকে সিকিউ অবশ্যই আসবে, সেই চ্যাপ্টার গুলো ভালো করে আয়ত্ত করো, সেই চ্যাপ্টারের অনুশীলনগুলো ভালো করে সলভ করার চেষ্টা করো। আচ্ছা, জিম বলেছো ভাই এজ কোর্সে এসএসসির কমার্স কোর্স পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। মুগ্ধ ভাই তোমাদের জন্য খুব শীঘ্রই আশা করি কোর্স নিয়ে ডিটেলস উনি কথা বলবে, তাও আমি ভাইকে বলে রাখবো।
থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওয়েলকাম। ওয়েলকাম মুনতাসির। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে বলো? টেস্ট পরীক্ষা রিলেটেড আর কি প্রশ্ন জানার আছে বা জিজ্ঞাসা করার আছে, বা এসএসসি পরীক্ষায় কিভাবে কি প্রিপারেশন নিতে চাচ্ছ সেই রিলেটেড প্রশ্ন করতে পারো চাইলে। জিম, থ্যাঙ্কস আ লট। ওয়েলকাম জিম। আমি মুগ্ধ ভাইকে জানিয়ে দিব যাতে খুব শীঘ্রই তোমাদেরকে একটা আপডেট দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কি কোনো জিজ্ঞাসা নেই? তো জিজ্ঞাসা না থাকলে তাহলে লাইভ অফ করে দিচ্ছি। দেখি কেউ আছে কিনা। 4 জন আছো তোমরা, তাই না? আচ্ছা। আচ্ছা, তোমাদেরকে একটা, আচ্ছা প্রীতি মেসেজ কমেন্ট করেছো, ক্লাস করে নোটস করলে মনে হয় টাইম ওয়েস্ট হচ্ছে, এটা বাদ দিয়ে মনে হয় যে অন্য সাবজেক্ট পড়ি, এমন সিচুয়েশনে কি করতে পারি? আচ্ছা, নোটটা কিন্তু তোমার কখনো একটা ওয়েস্ট প্রোডাক্ট না, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আমরা অনেকে মনে করি যে নোটটা একটা বাজে জিনিস, ক্লাস করার টাইমে নোট করছি, টাইম ওয়েস্ট হচ্ছে, আর কিছুই হচ্ছে না, বাট না। তুমি একটা জিনিস, তোমরা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কোনো কিছু যখন পড়ি, সেই পড়াটার থেকে যখন আমরা লিখি, সেই জিনিসটা সবচেয়ে বেশি আমাদের মাথায় গেঁথে যায়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে সবসময়, যে আমরা যখনই কোনো কিছু লিখবো, লিখে প্রকাশ করি, তখনই সেই জিনিসটা আমাদের মাথায় খুব বেশি স্থায়ী থাকে। তো তুমি যখন একটা নোট দেখে লিখছো বা একটা ক্লাস দেখে যখন লিখছো, নোট করছো, তুমি একসাথে দেখছো, জিনিসটা দেখছো, দেখার ফলে কি হচ্ছে, জিনিসটা বুঝতে পারতেছো, জানতে পারতেছো, সেই হিসেবে তুমি লিখতেছো। তো লিখা মানে হচ্ছে তোমার মাথায় সেটা আরো চিরস্থায়ী হয়ে যাচ্ছে। এটা একটা জিনিস মাথায় রাখবা। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, নোটটা কিন্তু কখনো ফেলে দেওয়ার জিনিস না, নোটটা কিন্তু রেখে দিতে পারবা। তো তুমি যখন একটু এইচএসসি তে উঠবা, অনেকে কিন্তু টিউশন করায়, তাই না? এইচএসসি তে যখন উঠে, তো এইচএসসি টিউশন কারা করাবে? যারা এসএসসি পড়ে তাদেরকে পড়াবে। তো তুমি যদি তোমার একটা ভালো নোট খাতা মেনটেন করতে পারো, তুমি কিন্তু একটা স্টুডেন্টকে পড়াতে পারবা তোমার সেই নোট খাতাটা দিয়ে, ঠিক আছে? সো নোট খাতা কিন্তু কখনো এমন কিছু না যেটা মানে আমি বলতে পারি যে এটা কোনো কাজের না, এমনটা না। তো আমার কিন্তু নোট খাতাগুলো এখনো আছে, যে নোট খাতাগুলো থেকে আমি তোমাদেরকে পড়াই, ঠিক আছে? তো এই যে আমি নোট খাতা করে রেখেছিলাম এসএসসি তে, এইচএসসি তে, সেই নোট খাতা দিয়েই কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি। তার মানে আমার নোট খাতাটা কি তাহলে কি ফেলে দেওয়া জিনিস হচ্ছে না? ওটাই কিন্তু আমার খুব সবচেয়ে বড় কাজে দিচ্ছে এখন, তাই না? তো ওটা কিন্তু আমার পরীক্ষার আগে যেমন হেল্প করতো, ঠিক তেমন এখনো কিন্তু হেল্প করে যাচ্ছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে হচ্ছে যে নোট করার সময় টাইমটা একটু বেশি লাগে। ক্লাস যখন দেখি আমরা, সেই ক্লাস দেখার সময় কিন্তু নোট করতে গেলে টাইমটা হিউজ লাগে। যেমন ক্লাস যদি হয় 1 ঘন্টা, যখন নোট করে ক্লাস করবো তখন হয়ে যাবে সেটা 1.5 ঘন্টার ক্লাস বা 2 ঘন্টার ক্লাস। তবে সেই সময়টা আমাদের কখন করা উচিত? যখন আমাদের সময় থাকে, একাডেমিক ক্লাস, ঠিক আছে? একাডেমিক ক্লাস কিন্তু আমাদের শুরুতে করা উচিত ছিল, বা একাডেমিক ক্লাস বা নোটটা আমরা শুরুতে যদি করতাম, সেক্ষেত্রে কিন্তু আর এই প্রবলেমগুলো হতো না। বুঝতে পেরেছি? আচ্ছা, তোমাদের সাথে জয়েন করেছে পিয়াল। পিয়াল, আপনার কি কোনো প্রবলেম আছে টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে? পিয়াল, আপনার কি কোনো প্রবলেম আছে? আপনার পরীক্ষা কেমন হয়েছে পিয়াল? আচ্ছা, তো কি বলেছো স্যার, আমার অঙ্কের দুর্বলতা কাটিয়ে উঠতে চাই, এর জন্য আমার কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আচ্ছা, তো কি তোমাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমার প্রথম টাস্ক কি জানো? বইয়ের যে ম্যাথ গুলো আছে সেগুলো আগে ভালো করে করা। টেস্ট পেপারের কথা তুমি আপাতত ভুলে যাও।
তোমার ম্যাথে যেহেতু দুর্বলতা আছে, তোমার প্রথম টার্গেট কি জানো, বইয়ের যে টপিকগুলো ইম্পর্টেন্ট, মানে যেই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ আসবেই, যেমন আমি একটু আগে বললাম জেনারেল ম্যাথে যদি আমি বলি বীজগণিত থেকে আমার সিকিউ আসবে, পরিমিতি থেকে আমার সিকিউ আসবে, ত্রিকোণমিতি থেকে আমার সিকিউ মাস্ট আসবে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমার সিকিউ মাস্ট আসবে। সো এই যে চ্যাপ্টারগুলোর নাম আমি বললাম, সেই চ্যাপ্টারগুলোর বেসিক ক্লাস দেখে খুব ভালো করে আগে বইয়ের যে ম্যাথগুলো আছে অনুশীলনী এবং উদাহরণের, সেই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করো, সেই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করো। তুমি যদি বইয়ের ম্যাথ ভালো করে পারো, সেক্ষেত্রে তুমি টেস্ট পেপার সলভের যে ম্যাথগুলো আছে সেগুলো ভালো করে পারবা। ওকে, তো তোমার টার্গেট হচ্ছে প্রথমে বইয়ের ম্যাথগুলো সলভ করা। ওকে, ওগুলো আগে ভালো করে প্র্যাকটিস করে শেষ করো। আচ্ছা, তো কি আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো? আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে একটু বলো, অনেকক্ষণ হলো লাইভে আসলাম। আর কার কি প্রশ্ন আছে একটু জানাও আমাকে। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু খুব শীঘ্রই আহ এসএসসি তে তোমরা যারা 25 ব্যাচ আছো, তো তোমাদের কিন্তু খুব শীঘ্রই একটা রিভিশন ব্যাচ বা রিভিশন কোর্স লঞ্চ হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের একটা আপডেট দিয়ে রাখলাম আর কি, যে তোমাদের জন্য খুব শীঘ্রই একটা খুব বড় কিছু আসছে, একটু ওয়েট করো, ভালো কিছু পাবা, ঠিক আছে? আচ্ছা, জিম বলেছো স্যার বোর্ডের খাতার কিভাবে দেখা হয় জানাবেন। আচ্ছা, বোর্ডের খাতা কিভাবে দেখা হয় এটা আসলে আমি খুব পার্সোনালি দেখেছি, ঠিক আছে? তো এটা কিভাবে কাটা হয় আমি তোমাদেরকে বলি। আহ স্যারদেরকে বুঝছো, প্রশ্ন সেট দিয়ে দেয়, মানে প্রশ্নের আনসারের সেট দিয়ে দেয়। তো সেখানের মধ্যে আনসার লেখা থাকে, অনেক রকম আনসার লেখা থাকে, তার মানে যে একটা ম্যাথের যে সবসময় একটা ওয়ে হয় এমনটা কিন্তু না, তাই না? একটা ম্যাথের কিন্তু অনেক রকমের প্রসেস হয়, অনেক রকমের ওয়ে থাকে। আনসার সবার একই হয়, বাট এক একজন এক এক রকম ওয়েতে করে বা এক এক প্রসেসে করে। তো যত রকম প্রসেস থাকে সেই সকল প্রসেসে কিন্তু ওই প্রসেস বা আনসার শিটটা দেওয়া থাকে। তো যার কারণে তুমি অন্য একটা নিয়মে যদি ম্যাথটা করো, তোমার আনসার যদি ঠিক হয় তুমি কিন্তু নাম্বার পাবা, ঠিক আছে? এটা গেল একটা ওয়ে। আরেকটা যদি বলি সেটা হচ্ছে যে নাম্বার দেওয়ার ক্ষেত্রে যদি বলি, তুমি যদি ভালো করে লিখতে পারো এবং তোমার লেখা যদি বোঝা যায়, সেক্ষেত্রে তোমাকে নাম্বার দেওয়া হবে। অনেক নাম্বারই দেয় বোর্ডে, ঠিক আছে? তবে নাম্বার তোলার সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা, সেটা একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে এমসিকিউ। তোমার চেষ্টা থাকতে হবে এমসিকিউ তে ভালো নাম্বার তোলার। এমসিকিউ তে যদি 30-এ যদি 27-এর উপর তুলতে পারো বা 25-এর উপর তুলতে পারো, সেক্ষেত্রে তুমি একটা হিউজ নাম্বার ক্যারি করতে পারবা এই এমসিকিউ দিয়ে। এক্সাম কিছু কিছু অনেক খারাপ হয়েছে। আচ্ছা, টেস্ট পরীক্ষা তোমার যে যে পরীক্ষাগুলো খারাপ হয়েছে সেগুলোকে টার্গেট করো, সেগুলোই আগে প্রিপারেশন নাও, একটা মাস টার্গেট করে সেগুলোকে আগে কাভার করার চেষ্টা করো। এরপর তুমি তুমি যেগুলো ভালো করেছো সেগুলো আরেকবার রিভাইজ দাও। ওকে,
আচ্ছা ফজলে বলেছো ভাইয়া কলেজ অ্যাডমিশনের জন্য এখন থেকে কিভাবে পড়বো। আচ্ছা ফজলে তোমাকে একটা কথা বলি, তোমার যদি টার্গেট এনডিসি থাকে বা অন্য কোনো ভালো কলেজ থাকে সেক্ষেত্রে আমি বলবো তোমার যদি আপাতত এসএসসির প্রিপারেশন ভালো থাকে, খুব বেশি ভালো থাকে, মানে এমন যে ধরো তুমি টেস্ট পরীক্ষায় সবগুলোতে 90+ সাবজেক্ট, সব সাবজেক্ট 90+ নাম্বার পেয়েছো, সেক্ষেত্রে আমি বলবো তুমি চাইলে পড়ে রাখতে পারো, বা আপাতত দরকার দেখি না আমি, ঠিক আছে। তোমাদের কিন্তু সামনে এসএসসি পরীক্ষা খুব 2 মাস পর বা 3 মাস পর হয়ে যাবে। তো 3 মাস তুমি প্র্যাকটিস করো এসএসসির জন্য, প্র্যাকটিস করো, সেম জিনিসই তো পড়বা তাই না। তো তোমার আশা করি খুব বেশি কষ্ট হবে না যদি তুমি পড়ে রাখো, তোমার যদি পড়া থাকে আগে থেকে, বা তোমার যদি এখন কন্ডিশন খুব ভালো থাকে এসএসসি প্রিপারেশন নিয়ে, সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা দীপ্ত বলেছে এমসিকিউটা কি হবে, এমসিকিউটা কি হবে মানে কি বুঝাতে চেয়েছে আমি বুঝিনি, প্রশ্নটাকে আরেকবার করা যায় দীপ্ত, প্রশ্নটা আরেকবার করো। আচ্ছা দীপ্ত তুমি তোমার প্রশ্নটা আরেকবার করো প্লিজ। আচ্ছা এমসিকিউ এক্সামে মার্কিং কিভাবে হবে। আচ্ছা এটার মার্কিং তো আসলে ওএমআর মেশিনে হয়, ওখানে কোনো হাতে কোনো সিস্টেম নেই, ঠিক আছে। সো ওটা মেশিনের মাধ্যমে হয়। সো মেশিনের মধ্যে হচ্ছে যে আনসার ইনপুট দেওয়া থাকে, সেই ইনপুট অনুযায়ী হচ্ছে যে তোমার ওএমআর শিটটা ওরা ম্যাচ করবে, মেশিনে ম্যাচ করবে, ম্যাচ হলে নাম্বার, ম্যাচ না হলে তো নাম্বার নেই, শেষ। আচ্ছা প্রীতি বলেছো অফলাইনে কোনো প্রাইভেট ওর কোচিং এ না করে যদি কেবল নিজে পড়া এবং অনলাইনে ক্লাসের উপর বেশি এফোর্ট দেই তাহলে কি বেশি রিস্ক নিয়ে ফেলা হবে। আচ্ছা প্রীতি এক্ষেত্রে অনেক কিছু ফ্যাক্টর আসলে চলে আসে। প্রথমটা হচ্ছে যে তোমার এখন কন্ডিশন কেমন, তোমার যদি প্রিপারেশন এখন ভালো থাকে সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তোমার আর বাইরে কোনো কোচিং বা হচ্ছে যে অন্যান্য যে প্ল্যাটফর্ম বা প্রাইভেট আছে সেগুলো না করলেই চলবে। তবে বাইরে মডেল টেস্ট দিতে পারো, এটা খুব ভালো একটা দিক, ঠিক আছে। তোমার যদি প্রিপারেশন খুব ভালো থাকে সেক্ষেত্রে তুমি এটা করতে পারো, বাসায় এখন প্র্যাকটিস করবা, সেই সাথে প্র্যাকটিসের জন্য চাইলে আমাদের একাডেমিক ক্লাস দেখতে পারো বা অন্যান্য ক্লাস দেখতে পারো, বা টেস্ট পেপার সলভিং ক্লাস দেখতে পারো, যা ইচ্ছা তা দেখতে পারো, বাট প্র্যাকটিসটা বাসায় করতে হবে। এবং পরীক্ষা দেওয়ার জন্য বেস্ট হচ্ছে বাইরে, বাইরে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। এটা গেল। আর সেকেন্ড, তোমার যদি এখন কন্ডিশন থাকে যে না ভাইয়া আমার তো প্রিপারেশন খুব বেশি ভালো না আর খুব বেশি খারাপও না, মিডিয়াম, তাহলে বলবো তুমি তোমার যে যে সাবজেক্টগুলো বাইরে দরকার সেই সাবজেক্টগুলো খালি রাখো, বাকিগুলো রেখো না, বাকিগুলো তুমি বাসায় প্র্যাকটিস করো। যে সাবজেক্টগুলোর জন্য তুমি বাসায় এফোর্ট দিলে পারবা বলে মনে হয় তোমার, সেগুলোকে তুমি বাসায় রাখো, বাকিগুলোকে বাইরে রাখতে পারো। কারণ এটা কেন বলছে, কারণ তুমি যদি বাইরের কাজে বেশি দৌড়াদৌড়ি করো না, সেক্ষেত্রে তুমি তোমার নিজের পড়ার টাইমটা পাবা না। আমাদের কিন্তু দিন শেষে নিজের পড়াটা দরকার। আমি যদি দিন শেষে 24 ঘন্টা খালি কোচিং এ করে বেড়াই এবং নিজে যদি পড়ার মধ্যে টাইমটা না দিই, তাহলে কিন্তু আমার কোনো লাভ হবে না, ঠিক আছে। আমি খালি বাইরে ঘুরে গেলাম, কোনো পড়া কিন্তু আসলে হলো না। সো বাইরের পড়ার তুলনায় বাসায় নিজে পড়াটাও কিন্তু একটা খুব মেজর একটা ফ্যাক্ট, ঠিক আছে। আচ্ছা দীপ্ত বলেছো টেস্টে পদার্থবিজ্ঞানটা খারাপ হয়েছে একটু, কিভাবে এখন কভার করব। আচ্ছা ফিজিক্সের কোন কোন অধ্যায়গুলো থেকে খুব প্রশ্ন আসে সেই টপিকগুলোকে বের করো। আমাদের কিউএনএ সাজেশন বুকের মধ্যে কিন্তু সেই টপিকগুলো দেওয়া আছে বা চ্যাপ্টারগুলো দেওয়া আছে। প্রথম টপিক গতি এবং বল, এই দুটো মিক্স করে একটা সিকিউ আসবেই। সো গতি এবং বল রিলেটেড যত প্রবলেম আছে টেস্ট পেপারে সলভ করার চেষ্টা করো। এরপর কাজ ক্ষমতা শক্তি আছে, কাজ ক্ষমতা শক্তিও সলভ করার চেষ্টা করো। এরপর সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে চলতরিৎ থেকে এবং স্থির তড়িৎ থেকে, সেখানে খালি একটা টাইপের প্রশ্ন আসে স্থির তড়িতে, কি ভাইয়া, মধ্যবর্তী আকর্ষণ বলের মান, এবং ঘতে বলে থাকে যে তড়িৎ তীব্রতা কোন জায়গায় গেলে শূন্য হবে। সো এই দুটো টাইপের প্রশ্ন দেখবা তুমি, বোর্ড প্রশ্নটা খুলে দেখবা অহরহ, হিউজ। সো এই টাইপের সেম টাইপের প্রশ্ন কিন্তু বিগত 10 বছর ধরে চলে আসতেছে, ঠিক আছে। তো তোমাকে একটু অ্যানালাইসিস করতে জানতে হবে যে কোন কোন টপিকের প্রশ্নগুলো হিউজ লেভেলে চলে আসে বা আসে। তো সেই টপিকগুলো আগে কভার করো,
সেই টপিকগুলো আগে কভার করো, সেগুলোকে প্র্যাকটিস করো, এরপর দেখবো তুমি একটা ভালো একটা শেপে চলে আসছো। তো এরপর তুমি চাইলে বাকিগুলো নিয়ে পড়ালেখা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, জিম বলছো স্যার আমি যদি এসএসসি তে রেজিস্ট্রেশন নাম্বার ভুল দেই তখন কি হবে? আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারের কথা যদি বলি, আমার যতটুকু মনে পড়ে দুইটা ওয়েতে এটা লিখতে হয়। একটা হচ্ছে তুমি তোমার খাতায় লিখছো, আর একটা হচ্ছে তোমাকে একটা শীট দেওয়া হয়, ঠিক আছে? সেই শীটের মধ্যেও তোমাকে লিখতে হয়। সো দুইটা শীটের মধ্যে কিন্তু লিখবা, এবং শেষ হচ্ছে স্যার এসে চেক করে, ঠিক আছে? তো স্যার যখন এসে চেক করে, স্যার নিজেই চেক করে দেয় যে তুমি ঠিক লিখেছো নাকি ভুল লিখেছো। ভুল লিখলে কি করতে হবে তখন স্যারই বলে দিবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, ফজলে বলছো ভাইয়া আমার প্রিপারেশন ভালো, তাহলে কি আমার কোচিং এ রেগুলার চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়া ঠিক হবে, নাকি অনলাইনে কোন রিভিশন প্রোগ্রামে যুক্ত থাকলে বা হবে? আচ্ছা, তোমার প্রিপারেশন যেহেতু ভালো ফজলে, তাহলে তোমার এখন চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়া খুব বেশি ভালো হবে। কারণ তোমার সেই সাথে কি হবে জানো, সেই চ্যাপ্টারটার প্র্যাকটিসও হবে, সেই সাথে সেই প্র্যাকটিসটা যে করেছো, প্র্যাকটিসটা এখন কতটুকু ইফেক্টিভ হলো সেটা তুমি যাচাই করতে পারবে পরীক্ষার মাধ্যমে। তো তুমি যেহেতু তোমার প্রিপারেশন ভালো বলছো, তোমার সবচেয়ে এখন টার্গেট হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া। বেশি বেশি পরীক্ষা দিলে হবে এটা কি, তুমি চর্চায় থাকবা, প্র্যাকটিসে থাকবে, সেই সাথে একটা প্রেশারে থাকবা যে তোমার কালকে এটা পরীক্ষা, সো এটা পড়া তোমায় কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছি? আর যদি তুমি বলো যে না ভাইয়া আমার তো কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে, আর সেগুলোও আমার একটু কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে তোমার রিভিশন কোর্সও কিন্তু আহ, করা উচিত, যেহেতু তোমার বাকি আছে মনে হয়। আর যদি তুমি বলো যে না ভাই আমার সব চ্যাপ্টার মোটামুটি খুব ভালোই দক্ষতা আছে, আমি টেস্ট পেপার সলভ করতে পারি ভালোই, তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তাহলে তুমি সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দাও, মডেল টেস্ট দাও বেশি বেশি। আচ্ছা, তো কি বলছো স্যার ফোন হাতে নিয়ে একটা কথা জিজ্ঞেস করলাম, ফোন থেকে কিভাবে নিজেকে দূরে রাখবো? আচ্ছা, এটার ওয়ে তো আমি একটু আগে বললাম, যেটা হচ্ছে যে ফোন থেকে আসলে দূরে সেভাবে আমরা 100 জনের মধ্যে 90 জন পারি না, তাই না? 10 জন হয়তো পারে, যারা একটু এক্সট্রাঅর্ডিনারি টাইপের তারা হয়তো পারে। তো যারা পারি না তারা কি করব, তারা হচ্ছে যে ওই যে বললাম একটা টার্গেট ফিক্স করে রাখো, যে এই 1 ঘন্টা আমি পড়বো বা এই 2 ঘন্টা আমি পড়বো, এই 2 ঘন্টার মধ্যে আমি ফোন নিব না, মানে নিব না। এবার সেই ফোনটা যাতে নিতে না পারি তার জন্য ফোনটা তুমি বাসায় এমন কাউকে দিয়ে আসো যাকে তুমি ভয় পাও, সেটা মা হতে পারে, সেটা বাবা হতে পারে, ঠিক আছে? এমন কাউকে দিয়ে আসো যাকে তুমি ভয় পাও, ফোনটা সেখানে রেখে আসো যাতে তুমি ফোনটা নিতে না পারো। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পর তুমি পড়া শেষ, এবার তোমার ধরো একটু ফোন টিপতে ইচ্ছা করছে, এবার ফোনটা নিয়ে তুমি 10টা মিনিট ফোন টিপো বা 15টা মিনিট ফোন টিপো, এরপর আবার পড়ায় ফোকাস করো। তো এইভাবে সাইকেলটা করার চেষ্টা করো, তাহলে আশা করি যতটা আগে ডিপেন্ড ছিলে ফোনের উপর, ততটা চেয়ে একটু কমবে। আচ্ছা, আর কারো কি প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো, আমি আনসার দিব, আর না হলে কিন্তু লাইভ ক্লোজ করে দিব, ঠিক আছে? জানাও, জলদি জানাও। আচ্ছা, একজন বলেছে কিভাবে বুঝবো, আচ্ছা ওর নামটা কিন্তু খুব অদ্ভুত, ফোকাস মোটু, ঠিক আছে? যাই হোক, ডিপিতেও কিন্তু মোটুর দেওয়া, ঠিক আছে? আচ্ছা, লিখলো কিভাবে বুঝবো একটা চ্যাপ্টার আমার শেষ হয়েছে। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন করছো। দেখো, তুমি প্রথমে তো একাডেমিক ক্লাস করবা, তাই না? সেই চ্যাপ্টারটার একাডেমিক ক্লাসটা করার পর তুমি তোমার বইটা পড়বা, সেই চ্যাপ্টারের বইটা পড়া শেষ, বইয়ের নোটটা করা শেষ। এবার কি করবা, এবার সেই চ্যাপ্টারটা যদি ফিজিক্স কেমিস্ট্রি হয় বা বায়োলজি হয় বা বাংলা হয় বা সমাজ হয় বা ধর্ম হয়, এবার তুমি চ্যাপ্টারটা তো পড়া শেষ, এবার তুমি টেস্ট পেপারে চলে যাও। টেস্ট পেপারে চলে গিয়ে বিগত বছর যে যে প্রশ্নগুলো সেই চ্যাপ্টার থেকে এসেছে সেগুলো নিজে সলভ করার চেষ্টা করো, দেখো পারো কিনা। যদি দেখো যে 10টার মধ্যে তুমি 9টা সিকিউ পারো, 10টার মধ্যে 8টা সিকিউ তুমি ভালো করে পেরেছো, 2টা 3টা হইতেই পারে যে তুমি পারো নাই প্রথম অ্যাটেম্পটে। তো তখন তোমার টার্গেট কি, তখন তুমি বুঝে গেছো যে তুমি 10টা সিকিউর মধ্যে 6টা সিকিউ বা 7টা সিকিউ বা 8টা সিকিউ অনায়াসে পারছো, কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, 2টা 3টা প্রবলেম হচ্ছে, কিন্তু সেগুলো যদি আনসার দেখো, প্রসেস দেখো, তখন তুমি বুঝতে পারতেছো। তাহলে বুঝে নাও যে তোমার প্রিপারেশন মোটামুটি 80 থেকে 90% কমপ্লিট ওই চ্যাপ্টারের জন্য। বাট তুমি যদি দেখো, তুমি একাডেমিক ক্লাস করার পর, নোট করার পর, টেস্ট পেপার সলভিং যখন করতে যাচ্ছ তখন দেখছো কোনো সিকিউ সলভ করতে পারছো না, ঠিক আছে? হয়তো 10টার মধ্যে একটা পারছো, বাকিগুলো পারছোই না, প্রশ্ন কি বলতে চাইছে সেটা বুঝতে পারতেছো না। তার মানে ধরে নাও যে তোমার একাডেমিক ক্লাসটা ভালো করে কমপ্লিট হয় নাই। ওকে।
আচ্ছা, ফজলে আবার জিজ্ঞেস করছো ভাইয়া কোচিং ও রিভিশন কোর্সে একসাথে করা কি ঠিক হবে? দেখো, কোচিং ও রিভিশন কোর্স কিন্তু তোমার যে চ্যাপ্টারগুলো তুমি পড়ে এসেছো বা যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে আরেকবার রিভাইজ করা, সেগুলো ওয়ান শট আকারে একটা রিভাইজ হবে, তাই না? মানে প্রতিটা চ্যাপ্টারের একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ক্লাস হবে, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রিভাইজ দেওয়া হবে। এমন না সেখানে বেসিক বোঝানো হবে, এমনও না আবার বেসিক বোঝানোই হবে না, এটা এমন না। বিষয়টা হচ্ছে কি, বেসিক থেকে শুরু করে সবকিছু একটা ক্লাসে শেষ করে দেওয়া হবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে রিভিশন প্রোগ্রাম। আর কোচিং এ কি করবা, কোচিং এ দিবে মডেল টেস্ট। তার মানে কি, তোমার যে প্রিপারেশনটা নেওয়া আছে সেই প্রিপারেশনের উপর তুমি বাসায় বসে প্র্যাকটিস করার পর তুমি পরের দিন গিয়ে মডেল টেস্ট দিচ্ছ। সো ওটা তো পরীক্ষা, আর এটা হচ্ছে রিভিশন কোর্স বা ক্লাস। পার্থক্য আছে, তাই না? পার্থক্য আছে। আচ্ছা, জিম বলেছো স্যার এমসিকিউ তে ভালো মার্কস কিভাবে আনবো জানাবেন প্লিজ। ওকে, এটা দুটা ওয়ে বলি আমি, ঠিক আছে? এটা নিয়ে আমি খুব একটা বড় একটা গাইডলাইন ভিডিও বানাবো, আশা করি খুব শীঘ্রই, আজকে রাতে বা কালকে তোমরা পেয়ে যাবা। এমসিকিউ তে কিভাবে ভালো করা যায় এটা নিয়ে একটা খুব ভালো একটা গাইডলাইন ভিডিও বানাবো। তবে এখন তোমাকে একটা শর্টকাটে বলে দিই যে এমসিকিউ তে ভালো মার্কস তোলার ওয়ে কি জানো ভাইয়া? বলবো, সেটা হচ্ছে কি জানো, আগে বইয়ের অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করা। সেকেন্ড কি জানো, সেকেন্ড হচ্ছে আমাদের টেস্ট পেপার আছে বাসায় সবার, বা গাইড আছে, সেই গাইডের পিছনে দেখবা কিছু তথ্য কণিকা আছে। প্রতিটা চ্যাপ্টারের আন্ডারে কিছু তথ্য কণিকা থাকে, সেই তথ্য কণিকাগুলোকে আমরা সবাই অ্যাভয়েড করি, বাট সেগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস। সেই তথ্য কণিকাগুলা, সেগুলোর ভিতর থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে, ঠিক আছে? তো সেই তথ্য কণিকাগুলো পড়ার চেষ্টা করবা। আর থার্ড যদি বলি, এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, বোর্ড কোশ্চেন গুলো সবার আগে থাকে, সেগুলো সলভ করো, সেগুলো বারবার প্র্যাকটিস করো। একটা চ্যাপ্টারের প্র্যাকটিস করা শেষ না, এরপর কি করবে জানো, নিজেকে যাচাই করার জন্য গাইডে খুলে দেখবা প্রতি চ্যাপ্টারের পিছনে, মানে চ্যাপ্টারটি শেষ হওয়ার পিছনে কিছু এমসিকিউ দেওয়া থাকে, নিজে যাচাই করার জন্য। 30টা এমসিকিউ দেওয়া থাকে যাচাই করার জন্য। তখন তুমি তোমার টাইমারটা অন করবা, ফোনের টাইমারটা অন করে সেই 30টা এমসিকিউ চেষ্টা করবা 25 মিনিটে শেষ করার বা 20 মিনিটে শেষ করার। দেখো তুমি কয়টা পারো, এরপর নিচে আনসার দেওয়া থাকে না, আনসারটা দেখে মিলাও যে তোমার কয়টা হয়েছে বা কয়টা হয় নাই। ক্লিয়ার? সো এইভাবে যদি প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমার এমসিকিউ আগের চেয়ে অনেক ভালো হবে। আচ্ছা, আর কারো কিছু কি জানার আছে? লাইভ নিচ্ছি কিন্তু 1 ঘন্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? 51 মিনিট হয়ে গেছে, তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। আড্ডা না, আসলে তোমাদের যা যা জানার তা তা দিচ্ছি আর কি, ঠিক আছে? সো আর কার কি জানার আছে আমাকে জানাও, কমেন্ট করে জানাও। আচ্ছা, ইশরাক বলেছো টেস্টে ফেল করলে কি করব? আচ্ছা, টেস্টে আশা করি যদিও ফেল করে তখন কিন্তু তোমাদের ডিপেন্ড করে যে তোমাকে এসএসসি পরীক্ষা দিতে দিবে কি দিবে না, এটা স্কুলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তবে মেজরিটি স্কুল কি করে দিতে দেয়, ঠিক আছে, দিতে দেয়। সো যদি দিতে দেয় সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে তোমার টার্গেট কি জানো ভাইয়া, তোমার টার্গেট যদি এরকম মানে এখন অবস্থা যদি এমন হয় সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে তুমি কিউনা সাজেশন বুকটা থেকে খালি পাস করার জন্য যে টপিকগুলো আছে না ভাইয়া, কষ্ট করে সেই টপিকগুলো আগে একটা মাস সেগুলো কভার করার চেষ্টা করো। প্রথম মাস টার্গেট করে খালি সেই টপিকগুলোর চেষ্টা করো কভার করতে, যেগুলো পাস করার জন্য যে যে টপিকগুলো লাগবে সেগুলো একটু চেষ্টা করো, ভালো করে চেষ্টা করলে পারবে অবশ্যই। একটা মাস টাইমটা নাও, একটা মাস টাইম নিয়ে সেটা করো। এরপর যদি দেখো যে হ্যাঁ তুমি এখন একটা মাস সময়ের মধ্যে তুমি ভালো একটা প্রিপারেশন নিয়েছো পাস করার, মার্কস তোলার জন্য, এরপর তুমি ধাপে ধাপে পরবর্তী স্টেপে যাও। এবার তুমি নাম্বার বাড়ানোর জন্য আর কি কি পড়া দরকার সেটা একটু দেখো। আচ্ছা, রিফাত বলছে ভাইয়া আমার একটা জিনিস জানার আছে। হ্যাঁ রিফাত বলো, কি জানার আছে বলো। জিম বলেছে থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম জিম। আচ্ছা, ফোকাস মধু বলছে ভাই এসএসসি কি এপ্রিলে না ফেব্রুয়ারিতে? এ বলেছিল এপ্রিলে তো হবে, তো এপ্রিলে হয়ে হবে, ঠিক আছে?
ফেব্রুয়ারিতে হবে না। আচ্ছা নুসরাত বলছে হ্যালো স্যার, হ্যালো হ্যালো নুসরাত। আচ্ছা রিফাত বলছে ভাই টেস্ট এক্সামে ধরেন সব এক্সাম মিলিয়ে 215 নাম্বার কাটছে, মানে 11টা সাবজেক্ট 215 নাম্বার কাটছে, এটা আমার জন্য ভালো না খারাপ? মানে আপনার মতে কি হতে পারে, ভালো এক্সাম দিছি না খারাপ এক্সাম দিছি? আচ্ছা তো টোটাল মার্কস কত ভাইয়া? টোটাল মার্কস যদি 1300 হয়, টোটাল মার্কস কত হয়? 1300, তাই না? টোটাল মার্কস হচ্ছে 1300। এখন এই 1300-র মধ্যে তুমি বলছো কত সব সাবজেক্ট মিলিয়ে, মানে 11টা সাবজেক্টে 215 নাম্বার কাটছে, 215 নাম্বার কাটছে। তো 215 নাম্বার যদি কাটে তাহলে তুমি এখান থেকে কত পেয়েছো? নিশ্চয়ই এখানে সামথিং পেয়েছো, 1200 প্লাস সামথিং পেয়েছো, তাই না? তো তুমি যদি 1200 প্লাস সামথিং পাও আসলে, তাহলে তো একটা হিউজ একটা ভালো নাম্বার পেয়েছো। তোমার প্রিপারেশন সেক্ষেত্রে বলতে পারি হিউজ ভালো। তো তুমি যদি টেস্ট পরীক্ষায় 1200 প্লাস নাম্বার তুলে ফেলো, তোমার প্রিপারেশন কিন্তু হিউজ ভালো। তাহলে তোমার এখন কাজ কি? তোমার কাজ হচ্ছে আরো প্র্যাকটিস করা, আরো প্র্যাকটিস করা, এবং সেই সাথে মডেল টেস্ট দেওয়া বেশি বেশি। যত বেশি পরীক্ষা দিবে তত বেশি হাত ফাস্ট হবে এবং আয়ত্ত থাকবা। আচ্ছা রিফাত বলছো আজ যে এক্সাম শেষ হলো ক্যালকুলেশন করে দেখলাম 215 মতো কাটতে পারে, 215 আপ ডাউন হয়তো কাটবে। আচ্ছা কাটুক, সমস্যা নেই। আমি যে বললাম যে তোমার টার্গেট যদি, মানে ফুল মার্কস যদি 1300 হয়, 1300-র মধ্যে 215 চলে গেলে কত থাকে ভাইয়া? 1200-র উপর থাকবে না? অবশ্যই অবশ্যই থাকবে, 1250 প্লাস থাকবে, তাই না? তো এই যে 1250 প্লাস এই নাম্বারটা কিন্তু খুব ভালো একটা নাম্বার, ঠিক আছে? তো এটা যদি তোমরা তুলতে পারো, কিন্তু আমি বলবো তোমার টেস্ট পরীক্ষার প্রিপারেশন হিউজ ভালো, সেই সাথে তোমার এসএসসি পরীক্ষাও কিন্তু খুব ভালো হওয়ার চান্স আছে। তো এটাকে যদি ধরে রাখতে চাও, বজায় রাখতে চাও, তাহলে আমি বলবো বেশি বেশি প্র্যাকটিস করো এবং সেই সাথে মডেল টেস্ট দাও, ঠিক আছে? আচ্ছা সায়ক বলেছো এক সাবজেক্টে ফেল করলে এসএসসি দিতে দিবে ভাই। আচ্ছা দেখো, এসএসসি দিতে দিবে কি দিবে না এটা ডিপেন্ড করে সম্পূর্ণ স্কুলের উপর, ঠিক আছে? সো বেশিরভাগ স্কুল কিন্তু পারমিশন দিয়ে দেয় যে তুমি এসএসসি দিতে পারবে, এটা বেশিরভাগ স্কুল দিয়ে দেয় পারমিশন, বাট অনেক স্কুল আবার দেয় না। তো যারা দেয় না, সে তখন তুমি টিচারদের সাথে কথা বলবা যে কি কি তখন করা উচিত বা কি করলে তোমাকে পারমিশন দিতে পারে, সেগুলো রিলেটেড যদি জিজ্ঞেস করো টিচারদেরকে, টিচার আশা করি তোমাদেরকে জানিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা রিফাত বলেছো 1250 না, 1085 হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ 1085 হবে, সরি আমার একটু মিস্টেক হয়েছে। তো 1085 যদি হয় সেক্ষেত্রে আমি বলবো যে তোমার প্রিপারেশন মোটামুটি ভালো, তবে তোমাকে আরো একটু প্রিপারেশন নিতে হবে ভালো করে, ঠিক আছে? মানে হচ্ছে তোমার ধরো তুমি এখন ভালো করে একটা তোমার যে একাডেমিক ক্লাস বলো বা ম্যাথ সলভিং বলো সেগুলো তোমার ভালো আছে, ঠিক আছে? আর তোমার প্র্যাকটিসটা বাড়াতে হবে। তুমি যদি প্র্যাকটিস যত বাড়াবা সেক্ষেত্রে তোমার প্রবলেম সলভিং স্কিলটাও বেড়ে যাবে, ঠিক আছে? এবং টাইম ম্যানেজমেন্টের যে দিকটা আছে না, সেটাও কিন্তু তোমার ফুলফিল হবে। আচ্ছা ফোকাস মোটু বলেছো আপনার পদার্থবিজ্ঞান সূত্রের প্লেলিস্ট থেকে ভালো ক্লিয়ার করেছি, বাকি অধ্যায়গুলো কি দিবেন? হ্যাঁ, আমার সকল ক্লাস নেওয়া হয়ে গিয়েছে, ওগুলো খুব শীঘ্রই আপলোড হবে। সো প্রতিদিন রাতেই কিন্তু ওগুলো আপলোড হচ্ছে, ঠিক আছে? সো প্রতিদিন রাতে ওগুলো আপলোড হবে আমাদের ইউটিউব চ্যানেলে। সো আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাতে পেয়ে যাবে আমার সূত্রের প্লেলিস্টটা, ঠিক আছে? ওটা আমার কভার করা হয়েছে, সবগুলো আমি কভার করে নিয়েছি। সো আশা করি যখন আপলোড হয়ে যাবে তুমি পেয়ে যাবে ইউটিউবে। ভাইয়া টেস্ট পেপার এক্স্যাক্টলি কেমনে সলভ করা উচিত? আচ্ছা ফাতিন একটা কথা বলি, টেস্ট পেপার কিভাবে সলভ করবা। তোমার প্রথম টার্গেট কিন্তু একাডেমিক ক্লাসটা সলভ করা, একাডেমিক ক্লাসটা ভালো করে ক্লিয়ার করা। তুমি যখন একাডেমিক ক্লাস ভালো করে কমপ্লিট করতে পারবা, তারপর তুমি টেস্ট পেপারটা খুলো। টেস্ট পেপারটা খুলে এবার দেখো যে রিসেন্ট যে বোর্ডগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলোতে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এবং কি কি প্রশ্ন আসছে। তুমি সুন্দর করে খাতা নিয়ে বসো, ক্যালকুলেটর নিয়ে বসো, প্রথম প্রশ্ন যেটা আছে সেটা সলভ করো, দেখো নিজে পারো কিনা। নিজে পারার পর
পরেরটাতে যাও, এভাবে করতে করতে 10টা সলভ করো, প্রথম 10টা সিকিউ সলভ করো প্রতিটা চ্যাপ্টারে। দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্স জাগবে যে হ্যাঁ আমি সিকিউটা দেখে সলভ করতে পারছি, সো আমি বলা যায় যে সিকিউ গুলো পারবো। এটা যদি হয় তাহলে আমি বলবো তোমার প্রিপারেশনটা ভালো, তোমার একাডেমিক ক্লাস ভালোই কাভার হয়েছে। বাট যদি এটা হয় যে আসলে না, আমি সিকিউটা সলভ করার পর দেখছি বা সিকিউটা পড়ে দেখছি আমি প্রশ্ন বুঝতে পারছি না, আমার কি জানতে চাইছে আমি সেটা ধরতে পারতেছি না, তাহলে আমি বলবো যে তোমার আসলে একাডেমিক ক্লাসে একটু ঘাটতি আছে। তো একাডেমিক ক্লাসটা আবার ভালো করে করো, এরপর তুমি টেস্ট পেপার সলভ করো। বুঝতে পেরেছো? আচ্ছা, রিফাত বলছো ভাই আজকে তো এক্সাম শেষ হলো, আজকে রিভিশন কিভাবে শুরু করব? আচ্ছা, আজকে যেহেতু এক্সাম শেষ হয়েছে আজকে একটু রেস্ট নিতে পারো। তুমি কালকে থেকে নতুন একটা রুটিনে সাজাতে পারো, একটা রুটিন বানাতে পারো, যে রুটিনটাতে তুমি মেনটেন করবা। কিভাবে মেনটেন করবা? ধরো তুমি সকালে একটা সাবজেক্ট পড়বা, বিকেলে একটা সাবজেক্ট পড়বা, রাতে একটা সাবজেক্ট পড়বা। তো একদিনে 3টা সাবজেক্ট পড়বা, এবং 3টা সাবজেক্টের টপিক কি কি পড়বা একটা রুটিন বানিয়ে ফেলো। আজকে থেকে টার্গেট করে নেক্সট 30 দিন মানে একটা মাসে একটা রুটিন বানাও, কি কি পড়বা সেটা একটা রুটিন বানাও। তার মানে কি, ধরো তোমার টেস্ট পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারছো যে তোমার কোন কোন টপিকগুলোতে ঘাটতি আছে, সেই ঘাটতি টপিকগুলো নিয়ে তুমি লিস্ট করো 1 মাস। তো 1 মাস সেই ঘাটতি টপিকগুলোই ভালো করে পড়ো, যাতে সেগুলো কাভার হয়ে যায় আগের গুলোর মতো। তো সেটা এটা একবার করার পর 1 মাস ডান, পরের মাসে তুমি এবার পুরো জিনিসটা রিভাইজ করো, পুরো জিনিসটা এবার তোমার কিন্তু ঘাটতি হওয়া যে চ্যাপ্টার গুলো ছিল সেগুলো কিন্তু তুমি এই 1 মাসে কাভার করে ফেলেছো। এবার পুরো জিনিসটা নেক্সট 1 মাসে রিভিজ দেওয়ার টার্গেট করো, রিভিশন দেওয়ার টার্গেট করো। ক্লিয়ার? আচ্ছা, জিম বলো ভাই আমার রিপ্লাইটা দিলেন না, কোন রিপ্লাই? আচ্ছা স্যার, ধরেন আমি একটা সাবজেক্টে ফেল করলাম, দেন আমাকে 2 দিন টাইম দেওয়ার জন্য, স্পেশালি ম্যাথ, তখন আমি কি করবো স্যার? আচ্ছা, তোমাকে যদি 2 দিন টাইম দেয়, ঠিক আছে, তোমাকে যদি 2 দিন সময় দেয় তখন তুমি কি করবা? এখন দেখো, 2 দিন যদি তোমাকে সময় দেয় পড়ার জন্য, তোমার কিন্তু একটা নোট খাতা থাকা বাধ্যতামূলক সেক্ষেত্রে, কারণ তুমি যদি নোট খাতা না থাকে তখন কিন্তু তোমার খুব কষ্ট হয়ে যাবে 2 দিনে যেহেতু সময়। এবার 2 দিন সময় যেহেতু, তোমার তাহলে কি করা উচিত? তুমি দেখো পাস করার জন্য তোমার কোন কোন টপিক জানা দরকার, কোন কোন টপিক ভালো করে জানলেই তোমার পাসটা উঠে যাবে সেটা একটু দেখো আগে। কারণ তোমার টার্গেট কিন্তু তখন পাসটা করা, কোন রকমে পাসটা করার পর টার্গেট হচ্ছে ভালো মার্কস তোলা, ওটাতে পরে আসছি। আগের টার্গেট কিন্তু 2 দিন পরের পরীক্ষাটাতে পাস করা। তো তুমি জানো কোন কোন সাবজেক্ট থেকে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন মাস্ট আসে। এই যে একটু আগে বললাম পরিমিতি থেকে একটা প্রশ্ন আসবেই, তো তুমি পরিমিতিটা পড়ো, ওখানে পড়লে তুমি 10 মার্কস তুলে ফেলতে পারছো। তারপর ধরো ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতিটা একটু কমপ্লিট করো, তাহলে তো দেখবা 10 নাম্বার আরো পাচ্ছ। তো 20 নাম্বার তো এখানে হয়ে গেল, তাই না? এবার ধরো তুমি বীজগণিত পড়লা, তো বীজগণিত পড়লেও কিন্তু কি আর একটা সিকিউ পাচ্ছ না, সেক্ষেত্রে কি 3টা হয়ে গেল, 30 নাম্বার তো ওখানেই হয়ে গেল। তো একটু দেখো কোন টপিক গুলো কভার করলে তুমি সিকিউ মাস্ট কমন পাবা, সেগুলো আগে চেষ্টা করো কভার করা, তাহলে কিন্তু 5 মার্কটা তুলে ফেলতে পারবা। আচ্ছা, রিফাত বলছো ভাই হায়ার ম্যাথের এমসিকিউ নিয়ে অনেক ঝামেলা হয়। দেখো, হায়ার ম্যাথে কিন্তু অনেক এমসিকিউ কিন্তু ক্যালকুলেটরে করা যায়, এটা কি জানো? তো এই ক্যালকুলেটরে যে হ্যাক্স গুলো আছে সেটা নিয়ে কিন্তু তোমাদের সাদিদ ভাইয়া কিন্তু একটা ক্লাস নিয়েছে, ঠিক আছে, লাইভ ক্লাস নিয়েছে, সেই ক্লাসটা একটু দেখে নাও। ওখানে আশা করি অনেক ভালো হেল্পফুল কিছু জিনিস পাবা তুমি, যে কিভাবে শর্টকাটে কিভাবে টেকনিক্যালি আমি খুব তাড়াতাড়ি হাতে ম্যাথ সলভ না করে ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারি। ঠিক আছে? সো হায়ার ম্যাথের এবং জেনারেল ম্যাথের বেশিরভাগ ম্যাথই কিন্তু আমরা ক্যালকুলেটর সলভ করতে পারি। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখবা ভিডিওটা। আচ্ছা, ফাতিন বলছো ভাইয়া আমার মোটামুটি গোল্ডেন প্রায় 90+ এর প্রিপারেশন আছে, আমি কি আগে রিভিশন নোট বানাবো এখন নাকি টেস্ট পেপার সলভ শুরু করব? আচ্ছা, তোমার যদি এখন 90+ প্রিপারেশন থাকে, আসলে যদি থাকে, উইদাউট নোট খাতা, উইদাউট নোট খাতা তোমার যদি 90+ প্রিপারেশন থাকে, তাহলে আমি বলবো আর দরকার নেই শুধু শুধু নোট খাতা বানানোর টাইম নষ্ট করার। তার চেয়ে ভালো হবে তুমি প্র্যাকটিসে মন দাও, তুমি বারবার প্র্যাকটিস করো, মডেল টেস্ট দাও, এটাই তোমার হাতও ফাস্ট হবে, টাইম ম্যানেজমেন্টও হবে, সেক্ষেত্রে কি তোমার প্র্যাকটিসটাও বজায় থাকবে। তো তোমার যদি আসলে 90+-এর মতো প্রিপারেশন থাকে, তুমি যদি নিজেকে বুঝো যে হ্যাঁ আমি তো এখন 90+ তুলতে পারি, তাহলে তোমার আর নোট করার কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, জিম বলছো, জি স্যার অনেক উপকৃত হলাম, ধন্যবাদ জিম।
আচ্ছা রিফাত বলছো ভাই ওই ক্লাসটা কোথায় পাবো, পেজে আছে? হ্যাঁ, হালকা এসএসসি পেজে আছে, সেই সাথে এই গ্রুপটাতেও আছে। ওখানে আমাদের ওই যে সাদিদ ভাই যে ক্লাসটা নিয়েছে ক্যালকুলেটরে, সেই ক্লাসটা ওখানে আছে, ঠিক আছে? ওখান থেকে করে নিতে পারবা, পেজে দেওয়া আছে। আচ্ছা ফোকাস মধু আবার বলছো যে রিভিশন নোট করলে ওখানে কি কি অ্যাড করব। আচ্ছা নোট করলে ওখানে কি কি অ্যাড করবা, এটার উত্তর কিন্তু কি বলবো, একাডেমিক ক্লাস যখন আমরা করি তো আমরা কি কি নোট করি বলো? সূত্রগুলো নোট করি না ভাইয়া? সূত্র রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো নোট করি, এবং সেই সূত্রের আন্ডারে কি কি ম্যাথ আছে সেগুলো আমরা নোট করি। তো নোট খাতা মানে কি, ফুল প্যাকেজ একটা। তো আমি কিছু থিওরি লিখবো, সেই সাথে কিছু সূত্র থাকবে, এবং সূত্রগুলো কি মিন করে সেটা লিখে রাখবো, এবং সেই সূত্রের আন্ডারে যে ম্যাথগুলো আছে সেগুলো নোট করে রাখবো। আচ্ছা পালক হালদার বলছে হাই। হাই। আচ্ছা লাইভ ক্লাসে কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে? ক্লাস না, সেশনটা কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। সো হিউজ টাইম চলে যাচ্ছে, ঠিক আছে? আর কি কারো প্রশ্ন আছে নাকি এখানে ক্লোজ করবো বলো? কারো কি কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা ইমাম প্রশ্ন করেছো শীট মেক করবে কিভাবে, এটা প্রশ্ন আমি বুঝিনি ইমাম, তুমি কাইন্ডলি প্রশ্নটা আরেকবার করো। আচ্ছা রিফাত বলছে থ্যাংক ইউ ভাই অ্যাডভাইসের জন্য, ধন্যবাদ রিফাত। আচ্ছা রিফাত বলছে আবার কবে আসবেন লাইভে? আচ্ছা দেখি খুব শীঘ্রই লাইভে আসবো আবার, ঠিক আছে? আবার দেখি লাইভ কবে আসতে পারি। তবে একটা ভালো একটা খুশির একটা খবর দিই তোমাদের জন্য, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু আমি গ্রুপে কিন্তু জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে, যে কোন অধ্যায়টা তোমরা আমি গ্রুপে লাইভ নিলে ভালো হয় সবচেয়ে বেশি। সো তোমরা অধিকাংশ ভোট দিয়েছো চলতরিৎ ক্লাসটাতে বা চলতরিৎ চ্যাপ্টারটা নিয়ে। সো তোমাদের জন্য আমি ঠিক করছি এই চলতরিৎ চ্যাপ্টারটা আমি ফুল বেসিক থেকে শুরু করে টেস্ট পেপার সলভ পর্যন্ত যত কিছু লাগে, যা যা লাগে, সেই পুরো ক্লাসটা আমি রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিব। অর্থাৎ হালকেনস্টাইন এসএসসি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এই পুরো ক্লাসটা, আমার এই পুরো ক্লাসটা তোমরা ফ্রিতে পাবা, ঠিক আছে? এবং সেই ক্লাসে সম্পূর্ণ ডিটেলসে আমি সবকিছু বলে দেবো ওই ক্লাসে। তার মানে ওই ক্লাসটা যদি করো, ওই ক্লাসটা করার পর তোমার চলতরিৎ নিয়ে কোনো রকম প্রবলেম হবে না কখনো। তুমি যেই সিকিউ সলভ করো না কেন, ওই সিকিউ খুব ইজিলি সলভ করতে পারবা আমার ওই ক্লাসটা দেখার পর, ঠিক আছে? ওটা আমি খুব শীঘ্রই নিয়ে নিবো। আচ্ছা তো কি বলছো স্যার, বেশি রাত জাগা ভালো নাকি তাড়াতাড়ি সকালে উঠে পড়া ভালো? দেখো এটা ভ্যারি করে মানুষের উপর, ঠিক আছে? তুমি তোমার অভ্যাসটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে তোমার কোনটা ভালো লাগে। আমি একরকম, তো আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি কিন্তু আহ সকালে উঠে পড়াটা প্রেফার করি, ঠিক আছে? তো আমার যখন কোনো কিছু পড়তে হয় বা কোনো কিছু যখন আমার মুখস্থ করতে হয়, আমি কিন্তু ভোরে উঠে যাই। আমি 5টা বাজে ঘুম থেকে উঠে যাই, 5টা বাজে ঘুম থেকে উঠে তখন আমি মুখস্থ করি, কারণ আমি জানি আমি যদি সকালে মুখস্থ করি মানে ভোরবেলা মুখস্থ করি, আমার পড়াটা তখন বেশি মনে থাকে রাতের চেয়ে। তো আমি তখন চেষ্টা করি যে যেদিন আমার পড়া মুখস্থ করতে হয়, আমি 12টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তারপর আমি ঘুম থেকে উঠি 5টা বাজে, 5টা বাজে ঘুম থেকে উঠে আমি তখন মুখস্থ করি। 5টা থেকে 7টা 8টা 9টা পর্যন্ত আমি মুখস্থ করি, এরপর আমি অন্যান্য পড়া পড়ি। তো যখন আমার মুখস্থ করতে হয় তখন আমি সকালবেলা বা ভোরবেলা ঘুম থেকে উঠে যাই, যাতে আমার মুখস্থটা ভালো হয়। আবার অনেকে যখন কি করে, অনেকে হচ্ছে রাতে পড়ে। সো এটা এক একজনের উপর এক একজনের ভ্যারি করে। যেমন আমি আবার প্র্যাকটিস যখন করি তখন রাতে প্র্যাকটিসটা করি। সব রাতে বেলা প্র্যাকটিস করতে একটা আমার নিজস্ব একটা স্বাচ্ছন্দ্য বোধ আছে, তো তখন আমি রাতে প্র্যাকটিস করি আবার। আচ্ছা রিফাত বলছো ভাইয়া হায়ার ম্যাথে গ্যাপ আছে অনেক, হায়ার ম্যাথ নিয়ে কি কোনো লাইভ হতে পারে? হ্যাঁ, আশা করি হবে খুব শীঘ্রই, নিব, সমস্যা নেই। তোমার টপিক জানিও, কোন টপিকের ক্লাস চাও, আমি নিয়ে নিব। আচ্ছা 1 ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে? সো তোমাদের যদি এখন আর কারো প্রশ্ন না থাকে তাহলে আমি লাইভটা ক্লোজ করছি, ঠিক আছে?
ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি ক্লাস করো এবং বেশি বেশি করে পড়ায় ফোকাস দাও, কারণ সময় হাতে আছে 3 মাস। সো 3 মাসে নিজেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে ভালো করে একটা আহ, এমন জায়গায় নিতে হবে যাতে তুমি প্রশ্ন দেখলে পারো কি আসছে বা কি জানতে চেয়েছে, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট একটা লাইভে। আশা করি সবাই ভালো থাকবে। আচ্ছা, ফাতিন বলছো ভাই হায়ার ম্যাথের লগারিদম ফাংশনের চ্যাপ্টার ক্লাস দিন। আচ্ছা, দিব, ঠিক আছে। ওকে, তাহলে বাই সবাইকে, টাটা। দেখা হবে নেক্সট কোন একটা লাইভ সেশনে। ওকে, টাটা।